অন্তত যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান এবং আলোচনা আছে, অন্তত যেন উচ্চ কক্ষে আমরা এই প্রপোর্শনের সিস্টেম বা পিয়ার পদ্ধতি চালু করতে পারি। চেষ্টা করছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে, আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটা নতুনত্ব মানুষের সামনে উপস্থাপন করা। সেক্ষেত্রে আপনাদের যারা আমাদের সঙ্গী ছিলেন, গণমাধ্যমের কর্মীরা, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ৩৬ জুলাইকে স্মরণ করে মূলত আজকে আমাদের দলের পক্ষ থেকে ৩৬ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে ৩০০ তালিকায় ঘোষণা করা হবে এবং একেবারে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সমস্ত তালিকা এবং প্রার্থী রদবদল হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে। আমরা মনে করি যে এই জুলাইয়ের যে ঐতিহাসিক পরিবর্তন, এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় যদি আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে না পারি, তাহলে আসলে জুলাই ব্যর্থ হবে। আর জুলাই ব্যর্থ হলে সামনে আবার আরও জুলাই ঘটবে। তো আমরা চাই না যে বারবার মানুষ জীবন দানের জন্য, রক্তদানের জন্য রাজপথে নামবে এবং মানুষ বারবার নির্যাতিত, নিষ্পেষিত হবে। যেই কারণে আমরা বারবার দেশের জনগণ এবং রাজনৈতিক দলকে পরিষ্কারভাবেই স্মরণ করিয়ে দিয়ে বারবার বলছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। এই দুর্নীতি, লুটপাটের রাজনীতির অবসান না হলে আমাদের স্বপ্ন ব্যর্থ হবে। কারণ আমরা একটা সুশাসন, জবাবদিহিতামূলক সরকার, ক্ষমতার ভারসাম্যের জন্য আমরা অনেক দিন ধরে কথা বলে আসছি। যেই কারণে আমরা বলছিলাম যে এই যে আমরা একটা গোটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের আমরা সুযোগ পেয়েছি, আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। বিশেষ করে শাসনতন্ত্রের মূল জায়গায় আমরা সংস্কার চাই। সেক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যেই আনুপাতিক হারে নির্বাচনের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলাপ আলোচনা চলছে। অধিকাংশ দল এই আলোচনা একমত হয়েছে যে অন্তত পুরো নির্বাচনে প্রপোর্শনেট সিস্টেম এইবার চালু করা না গেলেও অন্তত যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান এবং আলোচনা আছে, অন্তত যেন উচ্চ কক্ষে আমরা এই প্রপোর্শনেট সিস্টেম বা পিয়ার পদ্ধতি চালু করতে পারি। আমরা মনে করি এটাও যদি করা যায়, একটা পরিবর্তন তো সূচিত হলো। বরঞ্চ পুলিশ আগের মতোই কিন্তু আসামি জামিনে, গ্রেপ্তারে, ব্যবসা বাণিজ্য, মামলা বাণিজ্য করছে। পুলিশের সাথে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যুক্ত হয়েছে। জুলাইয়ের স্পিরিটকে আমরা ধারণ করি। জুলাই আমাদের আবেগের জায়গা, জুলাই আমাদের অস্তিত্বের জায়গা। কিন্তু এই জুলাইকে নিয়েও কীভাবে ব্যবসা করা হচ্ছে দেখেছেন না? জুলাই যোদ্ধা অনেকে ভুয়া তালিকায় নাম উঠিয়েছে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার স্বজন জানে না, পরিবার জানে না, তাদের নামে মামলা হয়েছে এবং মামলাগুলো একেবারে পাইকারি দরে আসামি করা হয়েছে। যদি এটা আমরা প্রতিবাদ জানিয়েছিলাম বা আমরা বারবার বলেছিলাম যে এইভাবে ঢালাওভাবে যেন মামলা আপনার বাণিজ্য করে মানুষকে হয়রানি করা না হয়। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটা নির্দেশনা ছিল, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি। এটা ভালো দিক যে তারাও বলছেন যে এই মামলার গ্রেপ্তারের ক্ষেত্রে একটু যাচাই বাছাই ন্যূনতম যে করে। কিন্তু এটা করতে গিয়ে আবার প্রকৃত যারা কালপ্রিট, যারা অপরাধী, তাদেরকে আবার পয়সার বিনিময়ে যেন তারা পার পেয়ে না যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি এই জুলাই গণ অভ্যুত্থানের, এই গত 16 বছরের ফ্যাসিবাদের সহযোগী ছিল। এই জুলাইয়ের বিপ্লবের তারা এমন ভাবসাব নিচ্ছে, এমনভাবে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম করছে, তাদের অফিস প্রশাসন পাহারা দিচ্ছে, মনে হয় তারা জুলাইয়ের মানে অভ্যুত্থানের অংশীদার ছিল। মনে হয় যে তারা আপনার এটা নায়ক ছিল। যে জাতীয় পার্টি আপনারা জানেন, সেই জাতীয় পার্টির কোনো নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, বরঞ্চ তারা প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, রংপুর, ঢাকা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে। এমনকি যেই এসালমের লুটপাটের অভিযোগে তাদের অনেকগুলো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, সেই এসালমের বিল্ডিংয়ে কিন্তু জাতীয় পার্টি অফিস করে। এই যে কাকরাইলের যে অফিস, এইটা কিন্তু জাতীয় পার্টির অফিস না। আপনারা নাকি জানেন কিনা জানেন, এটা এই এসালমের অফিস। কাজে এটা তো সরকার আপনার ক্রোক করতে পারে, সেখানে জাতীয় পার্টির সেখানে কার্যক্রম করে সরকার প্রশাসন দিয়ে, আর্মি দিয়ে, পুলিশ দিয়ে সেটা পাহারা দেওয়ায় জাতীয় পার্টির নেতারা মিডিয়ায় কথা বলে এখনো টকশো করে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো এখন এই অভ্যুত্থানের অনেকেই চেতনার কথা বলেন, কিন্তু তাদের চেতনা
মানে হচ্ছে ওই প্রচলিত কথার মতো, মুখে শেখ ফরিদ বগলেই। তারা সবাই ফ্যাসিবাদের পতন চায়, ফ্যাসিবাদকে বিচারে মুখোমুখি করতে চায়, কিন্তু তলে তলে অনেকেই ফ্যাসিবাদকে পুনর্বাসন করছে, জায়গা দিচ্ছে এবং রাজনীতিতেও বিভিন্নভাবে স্পেস দিচ্ছে। কারণ জাতীয় পার্টি নিয়ে কোন কোন দল সোচ্চার অবস্থান নিয়েছে, কোন দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে? আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি তো তার পরের দিন নিষিদ্ধ হওয়ার কথা ছিল। সরকারই বা কেন জাতীয় পার্টি সহ এই ফেসিবাদের সহযোগী 14 দলকে নিষিদ্ধ করছে না? তাহলে আমরা যেই আলোচনাটা শুনি, সরকার একটা রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতির মাঠে সুযোগ দিতে চায়, তাহলে এই জাতীয় পার্টির মাধ্যমে কি তাদের পুনর্বাসন করতে চায় কিনা, কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় পার্টিকে স্পেস দেওয়া হচ্ছে কিনা, যে জাতীয় পার্টির মাধ্যমে যেন তারা সংগঠিত হতে পারে। আমরা পরিষ্কারভাবেই বলেছি, গণ অধিকার পরিষদ শেখ হাসিনার এই দানবীয় শাসন ব্যবস্থার কাছেও মাথা নত করে নাই, ভবিষ্যতেও কোনো দানবের কাছে মাথা নত তো দূরের কথা, কোনো দানব তৈরি হতে দেবে না ইনশাআল্লাহ। এবং যেই কারণে আমরা বলছি যে পরিষ্কার বারবার বলছিলাম যে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে জোট করি নাই, আমাদের সিদ্ধান্ত হয় নাই, আমরা আমাদের দল গুছাচ্ছিলাম। কারণ একটা রাইজিং দল হিসেবে, উদীয়মান দল হিসেবে অত্যন্ত প্রতিকূল সময় আমরা রাজনীতিটা শুরু করেছি। আমরা জানেন যে আপনারা সারা দেশে সভা সমাবেশ করে বেড়াচ্ছি, হয়তো আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই, আমাদের দল থেকে কেউ তথ্য উপদেষ্টা নাই, আমাদের দল থেকে এলজিডি উপদেষ্টা নাই, আমাদের দল থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নাই, মোদ্দা কথা আমাদের দলের কেউ সরকারেও নাই। যেই কারণে হয়তো ব্যবসায়ীরা আমাদের পৃষ্ঠপোষকতা করতেছে না, বা কিংবা ব্যবসায়ী মাফিয়াদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না, কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার, কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের, আমরা সরকারকে সব কিছু লিখে দেই নাই, আনকন্ডিশনাল সমর্থন আমরা দেই নাই। আপনারা জানেন আমরা বন্দর নিয়ে প্রতিবাদ করেছিলাম, আমাদের কথা শুনলেন না। প্রধান উপদেষ্টাও বললেন যে মানুষকে বোঝাতে হবে, তাহলে তো আমাদেরকে বলতে হবে হাসিনা ভালো ছিল, কারণ হাসিনার সরকার ওই বন্দরকে ডিপিওয়ার্ল্ডের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাই না? হাসিনার অনেক খারাপ গুণের পরেও তো তাহলে বলতে হবে যে না, হাসিনা কিছু ভালো কাজ করে গেছিল, এই যে সরকার সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে। বন্দরের আমাদের কথা শোনা হলো না। করিডোরের সিদ্ধান্ত আমরা জানি না আসলে কি, কারণ বলছে তারা, আমরা তো বলছিলাম এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত পক্ষে রাজনৈতিক অংশীজনদের সাথে তার একটা মত বিনিময় দরকার। আমাদের সাথে যদি একটা বার খোলামেলা আলোচনা করে বলতো, আমরা কনভিন্স হলে আমরা বলতাম আপনি সিদ্ধান্ত নেন, কিন্তু কোনো আলোচনাই তো করলেন না, তলে তলে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। তো এখন অনেকে বলছিল আমরা শিক্ষিত মানুষ, আমরা ওই আলোচনায় যেতে চাই নাই, কিন্তু এখন মনে হচ্ছে সত্য এই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সাথে রিলেটেড যারা কনসালটেন্সি করছেন সরকারের সাথে, অধিকাংশই বিদেশি নাগরিক। তাহলে কি এখন আমরা ওই যে সমস্ত কথা বাজারে চাউর হচ্ছে, যে সমস্ত কথা আলোচনায় উঠছে, আমরা কি সেটাই ধরে নেব এই সমস্ত বিদেশি দ্বৈত নাগরিকত্ব নিয়ে তারা এসেছেন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই, আমরা আপনাদের প্রতি অনেক সহানুভূতিশীল ছিলাম, আছি, আপনাদেরকে সমীহ করছি, সম্মান করছি, কিন্তু একটা দেশ বিরোধী সিদ্ধান্ত আমরা মেনে নেব না। প্রয়োজনে আমরা আবার ছাত্র জনতাকে নিয়ে রাজপথে যদি আপনাদেরকে নামাতে রাজপথে আমাদের নামা লাগে, আমরা কিন্তু তাই নামবো। তাই আমরা বলবো এই করিডোর, এই বন্দর, এই মানবাধিকার কমিশনের কার্যালয়, এইগুলো আপনারা পুনর্বিবেচনা করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসুন এবং আল্লাহর হস্তে আপনারা একটু নিজেদের চেহারাটা আয়নায় দেখেন। সেদিন যদিও পতিত স্বৈরাচারের দোসরেরা এই ফটোকার্ডটি বানিয়েছিল যে উপদেষ্টারা 5ই আগস্ট এপিসিতে উঠে জনগণের লাল সালাম নিয়ে যাচ্ছিলেন জনগণের মাঝ দিয়ে, আর কয়েকদিন পরে দেখা গেল অসহায়ের মতো জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রয়েছে অবরুদ্ধ অবস্থায়। এই করুণ পরিণতিত উপদেষ্টা পরিষদের আমরা দেখতে চাই নাই। আমরা বলছিলাম এই গভর্নমেন্ট আমাদের সমর্থিত, আমরা এই গভর্নমেন্টকে সফল করতে চাই, তাই এখন আমরাও লজ্জা পাই যে এটা তো আমাদের লোক ছিল, আমরা রেকমেন্ড করছিলাম, আমরা সমর্থন দিয়েছিলাম। তাই উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনাদের কর্মকাণ্ডে আপনারা লজ্জিত না হলেও আমরা লজ্জিত হচ্ছি। তাই
আপনারাও লজ্জিত হইেন না, আমাদেরকেও লজ্জিত করেন না। গতকালকের মিটিংয়ে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাদের উপস্থিতিতে যেই আলোচনা হয়েছে, আশা করি আপনারা সেটা অনুসরণ করবেন। আমরা বলেছি প্রত্যেক মাসে রাজনৈতিক দলগুলোর সাথে একটা মতবিনিময় সভা রাখার, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব কমে আসবে। আমরা বিভিন্ন পলিসির ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারকে সহায়তা